দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটি কার্যকরে দুর্নীতি তদন্তে সিবিআইয়ের নজরে একাধিক কোম্পানি সাপ্লায়ার টেন্ডার অভিযোগ বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। নথি ঠিক না থাকা সত্ত্বেও টেন্ডার পায় তিনটি কোম্পানি। সন্দীপ ঘোষকে ঘুষ দিয়ে টেন্ডার পেয়েছিল বলে অভিযোগ তিনটি কোম্পানি, মেসার্স তারা ট্রেডার্স, মেসার্স ঈশান ক্যাফে, মেসার্স খানা লোহা। এই তিনটি কোম্পানি টেন্ডার নথি ঠিক না থাকার পরেও টেন্ডার পেয়েছিল এই তিনটি কোম্পানি। আরজি করে দুর্নীতি তদন্তে সিবিআই, আপনারা জানেন গতকালই সিটের হাত থেকে তথ্য সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে এবং আজ দিকে দিকে যেরকম সিবিআই তল্লাশি অভিযান, পাশাপাশি আরজি করে দুর্নীতি তদন্তে সিবিআইয়ের নজরে একাধিক কোম্পানি সাপ্লায়ার। আর্থিক দুর্নীতি মামলা নিয়ে যাবতীয় নথি সিবিআইকে গতকালই হস্তান্তর করেছে সিট, আর নথি পাওয়ার পরে নতুন করে এফআইআরও দায়ের করা হয়েছে সিবিআইয়ের তরফে। আপনাদের জানিয়ে রাখবো, সিবিআইয়ের নজরে একাধিক কোম্পানি সাপ্লায়ার টেন্ডার বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। আরজি করের ঘটনার পরেই আমরা দেখেছিলাম পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়েছিলেন সন্দীপ ঘোষ। আরো বিস্তারিত জানবো, রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। এই যে তিনটি কোম্পানিকে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ এবং বেআইনিভাবে, সে জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানির সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ করা হয়েছে সিবিআই সূত্রে। এ বিষয়ে কি কি তথ্য উঠে আসছে? রিয়া, শোনা যাচ্ছে। আরজি করে দুর্নীতি তদন্তে সিবিআইয়ের নজরে একাধিক কোম্পানি সাপ্লায়ার। সিবিআইয়ের তরফে কোম্পানির এখনো পর্যন্ত যে তিনটি কোম্পানির নাম আমরা আমাদের সামনে উঠে এসেছে, যাদেরকে বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দিয়েছিলেন এই সন্দীপ ঘোষ। কি কি অভিযোগ উঠে আসছে, কি কি তথ্য এ বিষয়ে সিবিআইয়ের হাতে? রিয়া, দেখো, ইতিমধ্যেই এই যে সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে এবং যেটা দেখা গেল যে রাজ্যের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হলো টালা থানাতে, করাপশনের অভিযোগ, যেটা কিনা একদম অ্যাকিউজড নেম এফআইআর যাকে বলা হয়, সেটা হচ্ছে সন্দীপ ঘোষ, যে কিনা এক্স প্রিন্সিপাল অফ আরজি কর সন্দীপ ঘোষ, তার বিরুদ্ধেই অভিযোগ দায়ের হয় এবং রাজ্যের তরফ থেকে একটি সিট গঠন করে দেওয়া হলো, যেখানে 4 জনের আধিকারিকরা ছিলেন এবং তারা এই তদন্ত শুরু করলো। তারপরে কোর্টের নির্দেশে সেই তদন্তভার চলে গেল সিবিআই এর হাতে। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সিবিআই এর, তারা এই বিষয়টা তদন্ত করে দেখছে। ইতিমধ্যেই আজকে যেটা দেখা গেল যে একাধিক সন্দীপ ঘোষ সহ যে এক্স সুপার, এই যে আরজি করের যে করাপশন, সেই করাপশনের আগেনস্টে তারা তদন্ত করে প্রথম এফআইআর করেই তারা পৌঁছে গেল একাধিক বাড়িতে, যেখানে সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তিরা রয়েছে, এক্স সুপার থেকে আরম্ভ করে একাধিক ব্যক্তিরা রয়েছে, তার মধ্যে সাপ্লায়ারও রয়েছে। তার বাড়িতেও কিন্তু পৌঁছে গিয়েছে সিবিআই কর্তারা। লাগাতার তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং এই তল্লাশি অভিযান যখন চলছে, তার মধ্যেই একটি চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে, যেটা কিনা যে 3টে কোম্পানিকে ইতিমধ্যেই নজরে রেখেছে সিবিআই আধিকারিকরা। সেই 3টে কোম্পানি কি কি? তার মধ্যে একটি রয়েছে মা তারা ট্রেডার্স এবং তোমাকে জানিয়ে রাখবো ঈশান ক্যাফে এবং খানা লোহা। আরও একবার 3টে নাম তোমাকে জানাবো, সেটা হচ্ছে তারা ট্রেডার্স, ঈশান ক্যাফে এবং খানা লৌহা। এই 3টে যে কোম্পানি, সেই কোম্পানির মধ্যে একটি কোম্পানি, সেটা হচ্ছে খানা লৌহা, তার যে কোম্পানির যিনি ওনার, তার বাড়িতে ইতিমধ্যেই সিবিআই কর্তারা আজকে পৌঁছেছেন এবং সেখানেও তল্লাশি অভিযান চলছে এবং নজরে রয়েছে মা তারা ট্রেডার্স এবং ঈশান ক্যাফেও। এবং এরা কারা, কেনই বা এদেরকে টেন্ডার দেওয়া হয়েছিল? যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে কোম্পানিগুলো রয়েছে, এদের যে লাইসেন্স থাকার দরকার, যে ধরনের ডকুমেন্টস থাকলে সরকারি টেন্ডার পাওয়া যায়, এই ধরনের লাইসেন্স বা ডকুমেন্টস কোনোটাই এই 3টে কোম্পানির নেই। কিন্তু তারপরেও এরা রমরমিয়ে টেন্ডার পেয়েছে এবং আরজি করের বুকে দাঁড়িয়ে রমরমিয়ে সেই বাজার করছে। কারোর ক্যাফে রয়েছে, কারোর ক্যান্টিন রয়েছে এবং এই যে রেন্টে যে ল্যাপটপ বা এই ডঙ্গল, এই একাধিক জিনিস পড়ুয়াদের দেওয়া হয়, সেই বিষয়গুলোও রয়েছে এবং আরজি করের
বুকে দাঁড়িয়ে রমরমিয়ে চলছে এই ব্যবসা। তাহলে প্রশ্ন উঠছে যে এই টেন্ডার কে বা কারা এই কোম্পানিগুলোকে দিয়েছে, সেটা খুব স্পষ্টভাবে জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ এর পিছনে রয়েছে কিংপিন সন্দীপ ঘোষ, তার নেতৃত্বে বা সেই এই টেন্ডারগুলো দিয়েছে। কেন দিয়েছে? কারণ হচ্ছে এর বিনিময়ে মোটা টাকা পেয়েছে সন্দীপ ঘোষ, সেই কারণের জন্যই কিন্তু মূলত টেন্ডার দেওয়া হয়েছে এই কোম্পানি তিনটেকে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং সেই কারণের জন্য একটি কোম্পানির যে ওনার রয়েছে তার বাড়িতে ইতিমধ্যেই সিবিআই কর্তারা গিয়ে পৌঁছেছে, তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে, এবং বাকি যে দুটি রয়েছে অর্থাৎ তারা ট্রেডার্স এবং ঈশান ক্যাফে এই যে দুটো রয়েছে এটা কিন্তু সিবিআই এর নজরে রয়েছে। খুব দ্রুত এদের ওনারদের বাড়িতে তল্লাশি অভিযান বা এদেরকে ডেকে পাঠানোর কাজ সারবেন সিবিআই কর্তারা বলে এমনটাই জানা যাচ্ছে। কারণ নথি না থাকা সত্ত্বেও কি করে এরা সরকারি টেন্ডার পেল এবং আরজি কর একটি সরকারি হসপিটালের বুকে রমরমিয়ে তারা বিজনেস করছে, কিভাবে করছে, এবং 2000 সবটাই যেমনটা দেখা যাচ্ছে যে 2022 সাল থেকে এরা মূলত এই যে এদের যে বিজনেস বিস্তার করেছে আরজি করে 2022 সাল থেকে। সেই সময় কিন্তু যেটা দেখা যাচ্ছে যে 2021 থেকে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব নেয় এই সন্দীপ ঘোষ। তাহলে তার থাকা সত্ত্বেও কিভাবে এরা এই বেআইনিভাবে টেন্ডার পেল, এই বিষয়টার জন্য কিন্তু দায়ী একমাত্র সন্দীপ ঘোষ, এমনটাই মনে করছে সিবিআই আধিকারিকরা। একদমই সঙ্গে থাকুরি আপনাদের জানিয়ে রাখবো সিবিআই নজরে একাধিক কোম্পানির যেরকম রয়েছে, পাশাপাশি সাপ্লায়ার ভেন্ডার বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দিয়েছিল সন্দীপ ঘোষ। কাগজপত্র না থাকা সত্ত্বেও টেন্ডার পেয়েছিল 3টি কোম্পানি। আরজিকর কাণ্ডে মূল অভিযুক্ত সঞ্জয় রায় মিথ্যে বলছে না তার বয়ান সত্যি, পলিগ্রাফ টেস্ট হলো ধৃত সঞ্জয়। রাত সকাল থেকে আমরা দেখেছিলাম পলিগ্রাফ টেস্টের জন্য যাবতীয় যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। গতকালই প্রেসিডেন্সি জেলে গিয়ে কথা বলে এসেছিলেন সিবিআই আধিকারিকরা। আজ প্রেসিডেন্সি জেলে 2.5 ঘন্টার পলিগ্রাফ টেস্ট হয়। দুপুর 12টা 40 থেকে 3টে 15 পর্যন্ত হলো পলিগ্রাফ টেস্ট। প্রেসিডেন্সি জেল থেকে বেরোলেন সিবিআই আধিকারিকরা। 2.5 ঘন্টার পলিগ্রাফ টেস্ট, একাধিক দফায় পলিগ্রাফ টেস্ট হয়। এবং এই বিষয়ে কি বিষয় জানতে চান সিবিআই আধিকারিকরা এই পলিগ্রাফ টেস্টের মধ্যে দিয়ে, আরো বিস্তারিত জানবো। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রিয়া, পলিগ্রাফ টেস্ট হলো, 2.5 ঘন্টা পলিগ্রাফ টেস্ট হলো, কি বিষয় এখনো পর্যন্ত আরজিকর কাণ্ডে রহস্য জট কাটাতে চান সিবিআই আধিকারিকরা এই টেস্টের মধ্যে দিয়ে? দেখো, সিবিআই আধিকারিকরা মূলত যেটা চায় সেটা হচ্ছে যে একটি হাই প্রোফাইল কেস, যেটার জন্য কিন্তু একদম গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে, তোলপাড় হচ্ছে গোটা দেশ। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও যাতে তদন্তে কোনো রকম খামতি না থাকে, সেই কারণের জন্যই এই পলিগ্রাফ টেস্টের সিদ্ধান্ত নেয় সিবিআই আধিকারিকরা। শুধু যে মূল অভিযুক্ত এমনটা কিন্তু নয়, যারা উইটনেস, যারা সাসপেক্ট লিস্টে রয়েছে প্রত্যেকের কিন্তু এই পলিগ্রাফ টেস্ট করানো হয়। গতকাল আমরা যেমন দেখেছিলাম সন্দীপ ঘোষ, তার পলিগ্রাফ টেস্ট করানো হয়েছিল। আজকে দাঁড়িয়ে এই যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তার পলিগ্রাফ টেস্ট করানো হয়েছে। মূলত কেন করানো হয়েছে তার এই পলিগ্রাফ টেস্টে, এইটাই যেমন প্রশ্ন উঠছে, সেই দিকে দাঁড়িয়ে তোমাকে জানিয়ে রাখবো যে পলিগ্রাফ টেস্টে মূলত 90% অবধি কিন্তু সত্যতা জানা যায়, অর্থাৎ সেই ব্যক্তি সত্যি বলছে নাকি মিথ্যে বলছে 90% অবধি জানা যায় বলে এমনটাই এক্সপার্টরা তারা জানাচ্ছেন। এবং সেই কারণের জন্যই এই পলিগ্রাফ টেস্ট। এবং এই সঞ্জয় রায় একা নাকি একাধিক জন ছিল, নাকি কেউ কনস্পিরেসি করেছিল, নাকি এই যে সঞ্জয় রায় সে আগে থেকেই এই তরুণী ডাক্তারকে টার্গেট করেছিল, নাকি কেউ তাকে বরাত দিয়েছিল তাকে মার্ডার করার। এই যে একাধিক প্রশ্ন উঠে এসেছে এবং যে অভিযোগ এসেছে যে শুধু সঞ্জয় নয়, একাধিক জন এর সঙ্গে জড়িত রয়েছে, সেই বিষয়টাই স্পষ্ট করতে চেয়েছে সিবিআই। এবং সেই কারণের জন্য প্রথমে যখন সঞ্জয়কে তারা নিজেদের হেফাজতে নেয়, প্রথমেই তার এই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড দেখে তদন্তকারী আধিকারিকরা ভেবেছিলেন যে হয়তো এর কোনো সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, কারণ এই ধরনের একটা ঘটানোর পর কি টাইপের তার পানিশমেন্ট হতে পারে সেটা আন্দাজ করতে পারে একজন ব্যক্তি বা একজন অ্যাকিউজড। কিন্তু এই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড এই সঞ্জয়ের, সেটা কিন্তু সিবিআইকে ভাবিয়েছিল। সেই কারণের জন্য প্রথমেই যেটা দেখা গিয়েছিল, দিল্লি থেকে 4 জন
সাইকোলজিস্ট অ্যানালিসিস্টকে আনা হয়েছিল। যেই সময় সিজিও কমপ্লেক্সে বসিয়ে তাকে জেরা করা হচ্ছিল সেই সময় কিন্তু সেই 4 জন সাইকোলজিক্যাল অ্যানালিসিস্ট যারা তাদেরকে বসিয়ে তাদের সামনে রেখেই এই সঞ্জয়কে জেরা চলছিল। কিন্তু তারপরেই সিবিআই কর্তারা মনে করে যে আরও যদি এই তদন্তকে নিখুঁতভাবে করতে হয় সেক্ষেত্রে কিন্তু তার পলিগ্রাফ টেস্ট করানো অত্যন্ত জরুরি এবং সেই কারণের জন্যই আজকের এই পলিগ্রাফ টেস্ট। এবং যেটা দেখা গেল যে পরশুদিনে তার কনসেন্ট নেওয়া হয় এবং তারপর গতকাল এসে পুরো সেট আপ করা হয়। একদমই রিয়া, আসবো তোমার কাছে। তবে যে বিষয় সিবিআই জানতে চায়, সঞ্জয় একাই জড়িত নাকি সঙ্গে আরো অন্য কেউ ছিল? তরুণী চিকিৎসকের উপর আগে থেকেই কি আক্রোশ ছিল সঞ্জয়ের? তরুণীকে আগে থেকে চিনত সঞ্জয়? সেই রাতে ওই তরুণীকে টার্গেট ছিল সঞ্জয়ের? কেউ সঞ্জয়কে সুপারি দিয়েছিলেন? কারোর সঙ্গে হাত মিলিয়ে সঞ্জয় ষড়যন্ত্র করেছিলেন? এই সমস্ত বিষয় সিবিআই আধিকারিকরা প্রশ্ন আসছে এবং এই সমস্ত বিষয় প্রশ্নের উত্তর পেতে চান। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, বেশ কিছু প্রশ্ন স্বভাবতই আমাদের মনে আসছে যে সিবিআই আধিকারিকরা এই প্রশ্নগুলোই কি তারা জানতে চান সঞ্জয় রায়ের কাছ থেকে এবং তার জন্য এই পলিগ্রাফ টেস্ট অত্যন্ত জরুরি। একদমই ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশ যখন তদন্ত করছিল সেই তদন্তের সময় কিন্তু একাধিক, যখন এই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় তারপরে একাধিক প্রশ্ন উঠেছিল এবং সেই প্রশ্নগুলো হচ্ছে যে ধরনের ব্রুটাল ভাবে যে মার্ডার করা হয়েছে এই তরুণীকে এবং তার মধ্যে রেপ করা হয়েছে এবং যে ধরনের ক্ষতচিহ্ন তার দেহে পাওয়া গিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে বারংবার প্রশ্ন উঠেছিল যে একজন নয়, এর সঙ্গে একাধিক জন জড়িত এবং একাধিক মিসিং লিঙ্ক তৈরি হয়েছিল এবং সেই বিষয়টাই স্পষ্ট করতে চেয়েছে সিবিআই। তারা বারংবার আর্জি করে যে প্লেস অফ অকারেন্স সেখানে তারা ভিজিট করেছে এবং বারবার তারা জেরা করেছে এই সঞ্জয় রয়কে এবং তার সঙ্গে একাধিক জন যারা সাসপেক্ট লিস্টে রয়েছে, যারা উইটনেস রয়েছিল কলকাতা পুলিশে, প্রত্যেককে কিন্তু জেরা করা হয়েছে, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপরেও যে প্রশ্নগুলো থেকে গিয়েছে যে যেভাবে ব্রুটালি মার্ডার করা সম্ভব হয়েছে এবং যে টাইম স্প্যানটা দেখানো হয়েছে যে 8 ঘন্টার একটা টাইম স্প্যান, এই 8 ঘন্টার মধ্যে একজনের দ্বারাই কি এই কাজটা করা সম্ভব? নাকি সঞ্জয় তাকে যে লাগাতার জেরা করে যাওয়া হচ্ছিল সেখানে কি সে কিছু লোকাচ্ছিল? তাকে কি কেউ সুপারি দিয়েছিল? সেই দিনের ঘটনা যখন সে ঘটাচ্ছিল তাকে কি কেউ হেল্প করেছিল? অর্থাৎ গেটের বাইরে দাঁড়িয়ে বা এই ধরনের হেল্প কি কেউ করেছিল? সেই বিষয়টাই কিন্তু নজরে সিবিআই কর্তারা সেই বিষয়টাই কিন্তু পাওয়ার চেষ্টা করছিল, সেই উত্তর পাওয়ার, সেই মিসিং লিঙ্ক পাওয়ার চেষ্টা করছিল এবং সেই কারণের জন্যই কিন্তু মূলত এই সিবিআই তারা পলিগ্রাফ টেস্টের মতো একটা টেস্ট করানোর সিদ্ধান্ত নেয় এবং সেই পলিগ্রাফ টেস্ট ইতিমধ্যেই সঞ্জয় রায়ের করানো সম্পন্ন হয়েছে এবং আমরা জানি যে পলিগ্রাফ টেস্ট যখন করানো হয় তখন বডির যে আপার পোর্শন সেখানে একাধিক নল দেওয়া হয় এবং নল দিয়ে তারা দেখে যে তার রেসপিরেটরি সিস্টেম বা ব্লাড প্রেশার, তার বডি সোয়েট করছে কিনা অর্থাৎ ঘাম হচ্ছে কিনা, তার জিভ যখন কথা বলছে সে কতটা অ্যাংজাইটিতে ভুগছে বা তার জিভ কাঁপছে কিনা, এই একাধিক বিষয়ের রেট কিন্তু ফলো করা হয় মনিটরে এবং সেই বিষয়টাই কিন্তু দেখতে চেয়েছে যে এই সঞ্জয় রায় সে কি সত্যি কথা বলছে নাকি মিথ্যে কথা রয়েছে। এতদিন যে জেরা করে যাওয়া হয়েছে সে যে উত্তর দিয়েছে সেই উত্তরের সাথে এই পলিগ্রাফ টেস্টের উত্তর মিলিয়ে দেখতে চাইছিল এবং সেই কারণের জন্যই এই পলিগ্রাফ টেস্টের মতো সিদ্ধান্ত এবং ইতিমধ্যেই যে টেস্ট করা সম্পন্ন হয়েছে সঞ্জয় রায়ের। একদমই রিয়া, ধন্যবাদ জানাবো তোমায়। সরাসরি ছিলেন আমাদের সঙ্গে রিয়া মাঝি। অন্যান্য খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রবিবার 7 সকালে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা। সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ বায়োমেডিক্যাল বর্জ্য চড়া দামে বিক্রির অভিযোগ। আরজিকরে অত্যাধুনিক ল্যাব তৈরিতে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ। চড়া দামে আরজিকরের মেডিকেল সামগ্রী কিনে দুর্নীতি, অর্থের বিনিময়ে স্বজন পোষণের অভিযোগ উঠে আসছে তার বিরুদ্ধে। এখনো পর্যন্ত সকাল গড়িয়ে বিকেল জিজ্ঞাসাবাদ চলছে। সিবিআই আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন সন্দীপ ঘোষের বাড়িতে। সকাল থেকেই চলছে তল্লাশি অভিযান, পাশাপাশি তার যে মোবাইল ফোন সেই মোবাইল ফোনও খতিয়ে দেখা হচ্ছে। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, প্রায় 8 ঘন্টা অতিক্রান্ত হতে চলল, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে।
কি নথি উঠে এলো? আমরা দেখেছি যে আর্থিক দুর্নীতি, আরজিকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতির তদন্ত, সেই তদন্তের জিজ্ঞাসাবাদ যেরকম করা হচ্ছে, অন্যদিকে তল্লাশি অভিযান চলছে তার বাড়িতে। দেখো 8 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এবং সকাল 6:45 অর্থাৎ 6:45 নাগাদ বেলেঘাটায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে আসে সিবিআই। প্রথমে কিন্তু এসেই তারা যে ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন এমনটা নয়, তাদেরকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট বাইরে দাঁড়াতে হয় এবং এই 1 ঘন্টা 10 মিনিট তারা বাইরে সময় অতিবাহিত করার পর অবশেষে সন্দীপ ঘোষ তিনি বাইরে আসেন। যদিও তার আগে সিবিআই এর 2 জন আধিকারিক, মোট 7 জন আধিকারিক এসেছিলেন, 2 জন আধিকারিক পাশে বেলেঘাটা থানায় যায় পুলিশের সঙ্গে কথা বলতে যে কোন আইনি পথে ভেতরে প্রবেশ করা যায়। এবং এটা যখন তারা আলোচনা করছিলেন সেই সময় প্রায় 1 ঘন্টা 10 মিনিট অতিক্রান্ত হওয়ার পর সন্দীপ ঘোষ স্বয়ং নিজের বাড়ির বাইরে আসেন এবং সিবিআই আধিকারিকদের ভেতরে নিয়ে যায়। সেই সময় থেকে এখনো পর্যন্ত 8 ঘন্টা অতিক্রান্ত হয়েছে এবং এখনো পর্যন্ত ভেতরে যে খানা তল্লাশি বা চিরুনি তল্লাশি, সেই তল্লাশি এখনো পর্যন্ত সিবিআই চালাচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে একটি প্রিন্টার এবং সেই সঙ্গে পাঞ্চিং মেশিন নিয়ে সিবিআই 2 জন আধিকারিক তারা ভেতরে গিয়েছেন। সকালে একটি দল ঢুকেছিল 7 জনের এবং তারপর বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আরও 7 জনের একটি দল আসে, যদিও তার মধ্যে থেকে 4 থেকে 5 জন আধিকারিক ফিরে গিয়েছেন এবং এখনো পর্যন্ত হাতে গোনা প্রায় 8 থেকে 9 জন আধিকারিক ভেতরে রয়েছেন, যারা কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন এবং সন্দীপ ঘোষকে মুহুর্মুহু জিজ্ঞাসাবাদ করছে। যদিও এর আগে আমরা জানি টানা 9 দিন সন্দীপ ঘোষকে আরজি করে যে নক্কারজনক ঘটনা 9 আগস্ট ঘটেছে, সেই বিষয়টি নিয়ে ভাঙচুরের ঘটনা একাধিক বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ ইতিমধ্যেই করা হয়েছে। 9 দিন তাকে টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় এবং গতকাল বিশেষ করে সিবিআই এর যে দুর্নীতি দমন শাখা তার তরফ থেকে যে এফআইআর করা হয়েছিল, সেই এফআইআর এর পরিপ্রেক্ষিতেই কিন্তু সিটের যে তদন্ত চলছিল, সিটের সমস্ত কাগজপত্র গতকালই তাকে সিবিআইকে হ্যান্ডওভার করা হয় সকালে এবং তারপর সিবিআই যে এফআইআর করে সেই এফআইআর পরিপ্রেক্ষিতে আজ সকালে একেবারে সরেজমিনে তদন্তের জন্যই সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এর যে দল, সেই দল আসে এবং তারা তল্লাশি চালাচ্ছে এখনো পর্যন্ত। তোমায় জানিয়ে রাখি, মূলত সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ, যে রাজ্যের বা বলা যেতে পারে যে টাকা, সরকারি টাকা 9/6 অভিযোগ, সেই টাকা তছরূপের অভিযোগ। করোনার সময়ও টাকা তছরূপ করা হয়েছে, শুধু তাই নয়, মেডিকেলের যাবতীয় সামগ্রী সেগুলো কেনার জন্য নিজস্ব এবং নিজের সঙ্গে পরিচিত এমন মানুষদের বরাদ দেওয়া এবং মোটা টাকায় সেগুলোকে লেনদেন করা, হিসাব দেখানো, সেই সঙ্গে সঙ্গে বায়োমেডিক্যাল যে বর্জ্য, সেই বর্জ্য চড়া দামে বাইরে বিক্রি করা ভেন্ডারদের দিয়ে এবং নিজের পছন্দের লোক সেখানেও পছন্দের লোক এবং স্বজন পোষণ, আর্থিক তছরূপ এবং অর্থের বিনিময়ে স্বজন পোষণ। শুধু তাই নয়, এবং বিভিন্ন সময় দেখা গিয়েছে যে হাসপাতাল চত্বরে একাধিক আর্থিক র্যাকেটের কিন্তু অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, চালানোর বিভিন্ন জায়গা থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অনেক পড়ুয়াকে, ইউজি পিজির পড়ুয়াকে পরীক্ষায় ফেল করিয়ে তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে রয়েছে। টাকা না দিলে পাশ করানো যাবে না, এরকমও নিদান ছিল এবং সার্টিফিকেটও দেওয়া যাবে না। স্বাভাবিকভাবেই কিন্তু সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন অভিযোগ হয় কলকাতা হাইকোর্টে, পুলিশে এবং তারপর সিট গঠন হয়, কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং সিবিআই যখন থেকে তদন্ত শুরু করে টানা 9 দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ বলা যেতে পারে, সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে। এবং তারপর গতকাল যে এফআইআর হয়েছে তার পরিপ্রেক্ষিতে আজ সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই এবং এখনো পর্যন্ত যে তল্লাশি, সেই তল্লাশি এবং সেই সঙ্গে সন্দীপ ঘোষকে এবং তার পরিবারের সদস্যদের আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ। সন্দীপ ঘোষের যে ফোন রয়েছে, সেই ফোন তার থেকে তথ্য সংগ্রহ করা, আর্থিক কোনো লেনদেনের তথ্য সেখানে রয়েছে কিনা, কোনো নথি সন্দীপ ঘোষের কাছে রয়েছে কিনা, সেগুলোকে খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই যে নথি নিয়ে এসছে তার সঙ্গে সেগুলোকে দেখা হচ্ছে ক্রস করে এবং সেই সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো নথি উদ্ধার হয় কিনা। কেননা আমাদের কাছে তথ্য রয়েছে যে বেশ কিছু নথি সিবিআই ইতিমধ্যে উদ্ধার করেছে বাড়ি থেকে। সিজার লিস্ট তৈরি করার জন্য প্রিন্টার এবং সেই সঙ্গে পাঞ্চিং মেশিন প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে অতিক্রান্ত, নিয়ে যাওয়া হয়েছে ভেতরে। অর্থাৎ ভেতরে যে সিজার লিস্ট তৈরি করা হচ্ছে বা তার প্রক্রিয়া চলছে সেটা একরকম ভাবে কিন্তু স্পষ্ট। ফলত ভাস্বতী সেইখানে দাঁড়িয়ে সিবিআই এর এই যে তদন্ত বা বলা যেতে পারে এই যে একেবারে এখানে এসে তাদের যে অভিযান চালানো, তল্লাশি অভিযান, চিরুনি তল্লাশি, এই যে 4তলা বাড়ি, সেই 4তলা বাড়ির প্রত্যেকটি ফ্লোরে তল্লাশি চালানো, চিরুনি তল্লাশি
এবং খুঁজে বার করা নথিপত্র সেইগুলোর কাজে কিন্তু সিবিআই করছে এবং সেই কাজটি যতক্ষণ না সম্পন্ন হচ্ছে আমরা জানতে পারছি সিবিআই কিন্তু তার তল্লাশি চালিয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদও করবে এবং জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কিন্তু শুধু সন্দীপ ঘোষ নয়, তার সঙ্গে জড়িত যারা অ্যাসোসিয়েট রয়েছে কলকাতা সহ বিভিন্ন জায়গাতে কিন্তু সেই কারণে এখনো পর্যন্ত সিবিআই তল্লাশি জারি রয়েছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো তোমায়। অর্থাৎ এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন। আমরা দেখলাম সকালে যেরকম একদল সিবিআই আধিকারিক তারা ঢুকলেন এবং পরে আরো সিবিআই টিম তারা প্রবেশ করলেন সন্দীপ ঘোষের বাড়িতে এবং তল্লাশি অভিযান চলছে। ধন্যবাদ জানাবো। সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। কর্মবিরতিতে অনড় আরজি করের আন্দোলনকারী চিকিৎসকরা, অর্থাৎ কর্মবিরতিতে তারা অনড় রয়েছেন। এর আগে আমরা দেখেছিলাম স্বাস্থ্য ভবনের অধিকর্তারা তারা জানিয়েছিলেন এবং তারা সাক্ষাতের পর জানিয়েছিলেন নিরাপত্তা সংক্রান্ত কিছু অসুবিধা রয়েছে, তারা শীঘ্রই চিকিৎসকরা তারা নিজেদের কাজে ফিরবেন। তবে চিকিৎসকরা তারা কর্মবিরতি করছেন। দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আসল অপরাধীকে আড়াল করার চেষ্টা হচ্ছে। সন্দীপ ঘোষকে কেন সাসপেন্ড করা হচ্ছে না প্রশ্ন তুলেন চিকিৎসকরা। সন্দীপকে কেন সাসপেন্ড করছে না স্বাস্থ্য ভবন? খুনের মোটিভ এখনো আমাদের অজানা। দোষীদের দ্রুত শাস্তির দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল, স্বাস্থ্য পরিষেবা দিতে চাই, কিন্তু দোষীদের চিহ্নিত করতে হবে। কি বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা শোনাবো আপনাদের। 9 তারিখের পর থেকে এতদিনের ঘটনাক্রম যে দিকে এগিয়েছে তাতে আজ দিনের আলোর মতো পরিষ্কার যে জাস্টিস পাওয়ার পথে কারা কারা প্রথম থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এখনো পরোক্ষভাবে হয়ে চলেছে। 9 তারিখের পর থেকে কেটে যাওয়া প্রত্যেকটা মিনিটে আমরা অনুভব করছি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড এবং যারা এই জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ না করলে আমাদের ন্যায় বিচার পাওয়ার দিকে আমরা এক পাও এগিয়েছি বলে আমরা মনে করছি না। ফলে স্পষ্টতই আমাদের চোখে কলকাতা পুলিশ প্রশাসন জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে ও ন্যায় বিচারকে বিলম্বিত করার পথে মূল ভূমিকা নিয়েছে। গত 3-4 বছর ধরে আরজি করে যে ভয়ের রাজনীতি চালানো হয়েছে, সন্দীপ ঘোষ অনুগত একটা অংশ ব্যাপকভাবে আর্থিক এবং অন্যান্য দুর্নীতি করেছে ও তাকে ধামাচাপা দেওয়ার জন্য যে দুষ্ট চক্র সক্রিয় ছিল, কেবল আরজি কর নয়, বিভিন্ন মেডিকেল কলেজে এই চক্র কিন্তু সক্রিয়। যারা কোনো অন্যায়ের প্রতিবাদ করলেই ডাক্তারি ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের ফেল করানোর ভয় দেখায়, শিক্ষকদের ট্রান্সফারের ভয় দেখায় এবং ট্রান্সফার করে। এই অংশটি একদম শুরু থেকে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টার সাথে সরাসরি যুক্ত। কলকাতা পুলিশ ছাড়াও স্বাস্থ্য প্রশাসনের মাথায় রন্ধ্রে রন্ধ্রে জমতে থাকা এই কুচক্রী অংশটাও আমাদের জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে এবং করে চলেছে। প্রত্যেকটি কলেজে এমার্জেন্সি সহ সমস্ত বিভাগ কিন্তু চালু আছে। সিনিয়র ডাক্তারেরা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করছেন, এমনকি আমরাও কাজে যোগদান করতে চাইছি। কিন্তু জাস্টিস পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কিভাবে আমরা ফিরবো, কিভাবে সুরক্ষিত অনুভব করব? সিআইএসএফ দিয়ে আরজি করকে মুড়ে দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা কিভাবে সম্ভব যদি আসল অপরাধীদের আড়াল করার জন্য ভেতরেই কোনো চক্র সক্রিয় থাকে এবং তাতে পুলিশি মদত থাকে? আরজিকর হাসপাতালে সিবিআই সকাল 7:50 আরজিকরে আসেন সিবিআইয়ের 6 থেকে 8 জন আধিকারিক। প্রথমে অধ্যক্ষের ঘরে যান 3 জন সিবিআই আধিকারিক, পরে আরজিকরের প্রশাসনিক ভবনে যায় সিবিআই আধিকারিকরা। সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করতেই আরজিকরে সিবিআই। আপনাদের জানিয়ে রাখবো, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকেই দিকে দিকে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। একদিকে আরজি করে বিভিন্ন যেরকম পদস্থ কর্তাদের বাড়িতে অভিযান চলছে, অন্যদিকে আরজি কর হাসপাতালেও আজ সকালেই পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। আরজি করের প্রশাসনিক ভবনেও যায় সিবিআই আধিকারিকরা এবং সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চলছে।
পাশাপাশি আরজি করের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতেও তল্লাশি সিবিআই। কেষ্টপুরে দেবাশিস সোমের বাড়িতে দীর্ঘক্ষণ থাকেন সিবিআই আধিকারিকরা। বিকেলে তাকে নিয়ে বেরোন সিবিআই আধিকারিকরা, তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, আজ সকালেই যেরকম আরজি করের একাধিক পদস্থ কর্তাদের বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আপনারা জানেন গতকালই কিন্তু সিটের তরফে যে সমস্ত নথি রয়েছে আরজি করের যে আর্থিক দুর্নীতি, সেই সমস্ত নথি সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে সিবিআইয়ের তরফে এফআইআর দায়ের করা হয়েছে। এবং আজ সকাল থেকেই সিবিআইয়ের তৎপরতার দিকে দিকে অভিযান চলছে সিবিআইয়ের। ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো, আরজি করের দেবাশিস সোমের অর্থাৎ দেবাশিস সোমের বাড়িতে সকাল থেকে যেরকম তল্লাশি চলছে, ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে। ইতিমধ্যেই নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে আরজি করের ফরেনসিক মেডিসিনের ডাক্তার দেবাশিস সোমের বাড়ি থেকে, কেষ্টপুরের বাড়ি থেকে ইতিমধ্যে সিবিআই আধিকারিকরা বেরোলেন এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিবিআই দফতরে। সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সাকিল, আজ সকালে দেবাশিস সোমের বাড়িতে তল্লাশি অভিযানে পৌঁছে গেছেন সিবিআই আধিকারিকরা এবং এখনো পর্যন্ত যে খবর, শেষ খবর, সিবিআই দফতরে নিয়ে যাওয়া হলো দেবাশিস সোমকে। কি কি তথ্য, কি কি নথি এখনো পর্যন্ত সিবিআইয়ের হাতে তল্লাশি অভিযানে উঠে এলো? কেন সিজিও কমপ্লেক্সে নিয়ে এলো তাকে, নিয়ে যাওয়া হচ্ছে তাকে, কি জানা যাচ্ছে? সর্বশেষ কি আপডেট? তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই দেবাশিস সোমকে নিয়ে সিবিআই আধিকারিক তার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। বেশ কিছু নথিপত্র তারা নিয়ে গেলেন। এই যে আরজিকর মেডিকেল কলেজের যে ফরেনসিক ডিপার্টমেন্টের যে দেবাশিস সোম কেষ্টপুরের বাড়ি থেকেই কিন্তু সকাল থেকেই সিবিআই আধিকারিকরা তার বাড়িতে তল্লাশি চালাচ্ছিল এবং জিজ্ঞাসাবাদ করছিল। বেশ কিছু জিজ্ঞাসাবাদে কিন্তু অসংগতিতে মেলায় তাকে ইতিমধ্যেই কিন্তু সিবিআই আধিকারিকরা নিয়ে রওনা দিয়েছে নিজাম প্যালেসে। এমনটাই কিন্তু সূত্র মারফত খবর যে নিজাম প্যালেসে কিন্তু তাকে সিবিআই দপ্তরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। সাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আমাদের অপর প্রতিনিধি রিয়া মাঝি রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। রিয়া, নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে দেবাশিস সোমকে। দেবাশিস সোমের কেষ্টপুরের বাড়ি থেকে সিবিআই তল্লাশি অভিযানে কি কি তথ্য এখনো পর্যন্ত উঠে এলো? দেখো, সকাল থেকে তার বাড়িতে লাগাতার এই তল্লাশি অভিযান এবং তাকে জিজ্ঞাসাবাদ ছাড়ার পরেই কিন্তু যেটা দেখা যায় যে তাকে এই দেবাশিস সোম, যে কিনা ফরেনসিক মেডিসিনের ডাক্তার, এই দেবাশিস সোমকে নিয়ে ইতিমধ্যেই কেষ্টপুরের বাড়ি থেকে রওনা দিয়েছে সিবিআই আধিকারিকরা। এবং যেমনটা জানা যাচ্ছে যে সিবিআই দপ্তর, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে দপ্তর রয়েছে সিবিআই এর, অর্থাৎ নিজামে তাকে আনা হচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে। এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল সেই সময় তাকে বেশ কিছু ডকুমেন্ট দেখতে চায় সিবিআই কর্তারা। সেই সমস্ত কিছু ডকুমেন্ট দেখাতে পারেননি এই দেবাশিস সোম এবং একই সঙ্গে তার কথায় একাধিক অসঙ্গতি। সেই কারণের জন্যই কিন্তু মূলত এই দেবাশিস সোমকে নিয়ে আসা হচ্ছে নিজাম প্যালেসে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সিবিআই সূত্রে। একদম রিয়া, ধন্যবাদ জানাবো তোমায়। এন্টালিতে আরজি করের প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই। আরজি করের প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে সিবিআই। ঘণ্টাখানেক পর বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। বাড়ি থেকে বেরোলেন সঞ্জয় বশিষ্ঠ। এন্টালিতে সিবিআই অভিযান। সঞ্জয় বশিষ্ঠের বাড়ি থেকে বেরিয়ে গেলেন, এন্টালির বাড়ি থেকে বেরিয়ে গেলেন ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা। ঘণ্টাখানেক পর বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। আরজি করের আর্থিক দুর্নীতির তদন্তভার সিবিআইয়ের হাতে এবং আজ সকাল থেকেই দিকে দিকে সিবিআই আধিকারিকদের অভিযান। এন্টালিতেও সিবিআই অভিযান। সঞ্জয় বশিষ্ঠর বাড়ি থেকে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যান প্রাক্তন সুপার আরজি কর হাসপাতাল। ঘণ্টাখানেক পর বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়ি থেকে সিবিআই আধিকারিকরা তারা বেরিয়ে গেলেন। এখনো পর্যন্ত শেষ পাওয়া আপডেট অনুযায়ী কি কি তথ্য সিবিআই আধিকারিকরা পেলেন? কারণ বেশ কিছু বিষয় তারা ব্যাংক ডিটেলস দেখছেন এই আর্থিক দুর্নীতির তদন্তে।
একেবারেই ভাস্বতী, প্রায় 7 ঘন্টা বাদে সঞ্জয় বশিষ্ঠের বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সিবিআইরা। তবে শুধুমাত্র সিবিআই আধিকারিকরা নিজেরা বেরোননি, সঙ্গে সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে বেরিয়েছেন। তিনি তার নিজের ব্যক্তিগত গাড়ি করেই কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যান এবং তার পেছন পেছন সিবিআই আধিকারিকরাও যান। কিন্তু কোথায় গেছেন সেই বিষয়ে কিন্তু এখনো সুস্পষ্ট কোনো ধারণা তৈরি হয়নি। তবে 7 ঘন্টা ধরে এই যে লাগাতার জিজ্ঞাসাবাদ, তাতে করে তার ব্যাংক ডিটেলস সহ একাধিক তথ্য সেগুলো খতিয়ে দেখা হয় এবং সেই সময় যেই সময় এই আর্থিক দুর্নীতির কথা উঠছে সেই সময় সন্দীপ ঘোষের সঙ্গে তিনিও কর্তব্যরত ছিলেন আরজি করের সুপার পদে এবং সেখানে তিনি সঞ্জয় বশিষ্ঠ তিনি কিন্তু এই সন্দীপ ঘোষ যিনি অধ্যক্ষ ছিলেন প্রাক্তন আরজি করের, তার যথেষ্ট ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে এবং সেই কারণেই মূল অভিযুক্তর সঙ্গে সঙ্গে তিনিও কিন্তু এই আর্থিক দুর্নীতির অন্যতম একজন কাণ্ডারি বলেই দাবি করেছেন প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী এবং তার ভিত্তিতেই কিন্তু এই তদন্ত প্রক্রিয়া এবং যেটি আজকে সকাল থেকে লাগাতার চলছে শহর কলকাতা সহ বিভিন্ন জায়গায়। একদমই, ধন্যবাদ শাশ্বতী। 4:04 সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজি করে মেডিকেল সরঞ্জাম সাপ্লায়ার বিপ্লব সিং এর বাড়িতে সিবিআই। আজ সকালে সিবিআই আধিকারিকরা সেখানে পৌঁছন। বিপ্লব সিং এর হাওড়ার হাটগাছার বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন। আমরা দেখেছি যে আরজি কর হাসপাতাল, আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছিল। আর্থিক দুর্নীতির অভিযোগ সামনে আসতেই তার ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদের বাড়িতেও তল্লাশি অভিযান সিবিআইয়ের। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে এবং প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই কিন্তু রোববার হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। আরজি করের মেডিকেল সরঞ্জাম সাপ্লায়ার বিপ্লব সিং এর বাড়িতে সিবিআই আধিকারিকরা সকালেই পৌঁছন সেখানে। হাওড়ার হাটগাছার বাড়িতে সিবিআই টিমের তল্লাশি অভিযান। বিপ্লব সিং এর হাওড়ার হাটগাছার বাড়িতে সিবিআই আধিকারিকদের তল্লাশি অভিযান। আরজি করের আর্থিক দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তভার নিয়েছেন সিবিআই আধিকারিকরা এবং এর আগে এফআইআর দায়ের হয়েছে সিবিআইয়ের তরফে। সিটের তরফে সমস্ত যে নথি এই আর্থিক দুর্নীতির, সেই নথি এবং সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে সিবিআইয়ের হাতে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামী 27 তারিখ এবিভিপির ডাকে নবান্ন অভিযান। বিভিন্ন ছাত্র সংগঠনের সেই অভিযানে যোগ দেওয়ার কথা রয়েছে। নবান্ন অভিযানের আগে পুলিশের তরফেও তৎপরতার ছবি ধরা পড়েছে। নবান্ন অভিযানের আগে চূড়ান্ত ব্যস্ততা হাওড়া সিটি পুলিশের। জগন্নাথ সামন্ত রয়েছেন ফোন লাইনে। জগন্নাথ, পুলিশের তরফে কি কি তৎপরতা নেওয়া হয়েছে নবান্ন অভিযানকে ঘিরে, যাতে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি না হয়? দেখো, এর আগেও অনেক অভিযান হয়েছে। নবান্ন অভিযান সিপিএম ডেকেছিল, বিজেপি ডেকেছিল, তবে এবারে নবান্ন অভিযানটা একেবারেই ধোঁয়াশার মধ্যে রয়েছে। কে বা কারা এই ডাকটা দিয়েছে এখনো রাজনৈতিক দলের স্পষ্ট না হলেও কিন্তু হাওড়া সিটি পুলিশের তরফ থেকে একবারে তোমার বলে রাখি, নবান্ন অভিযানে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং নবান্নর দিকে এই মিছিল যাতে যেতে না পারে। তুমি দেখবে একবারে প্রত্যেকটি রাস্তা, অর্থাৎ শিবপুর দিক থেকে শুরু করে ফরসো রোড, বিভিন্ন যে নবান্নমুখী রাস্তা রয়েছে সেখানে একবারে লোহার ব্যারিকেড ঝালাই করে রাখা হচ্ছে, যাতে এই ব্যারিকেড ভেঙে যাতে কোনো রকম ভাবে নবান্নর দিকে যেতে না পারে এবং প্রস্তুতি আজ থেকেই শুরু করে দিয়েছে। নবান্ন অভিযানে 27 তারিখ, কিন্তু 27 তারিখের আগে কোনো রকম খামতি রাখতে চাইছে না হাওড়া সিটি পুলিশ। একবারে শক্তপোক্ত লোহার গেট দিয়ে, যাতে রেলিং দিয়ে তারা ঝালাই করে ব্যারিকেড বানাচ্ছে, যাতে এই ব্যারিকেড ভেঙে কোনো রকম ভাবে রেলিং টপকে না যেতে পারে। একদম উঁচু ধরনের করা হচ্ছে, একটা অন্য ধরনের ব্যবস্থা বলা যেতে পারে। একবারে তোমাকে বলে রাখি, বেলেপোল, কোনা এক্সপ্রেস থেকে শুরু করে বিভিন্ন যে জায়গা মুখ রয়েছে, অর্থাৎ ফরসো রোড, শিবপুর দিক থেকে সবকটি রাস্তা একদম কড়া নিরাপত্তা থাকবে এবং এই লোহার ব্যারিকেড দিয়ে আটকানো হবে, যাতে এই নবান্ন অভিযানে ভেঙে যাতে গেট ব্যারিকেড ভেঙে যাতে না নবান্ন দিকে কেউ যেতে পারে। ধন্যবাদ জগন্নাথ। অভিযুক্ত নির্ণয়ে চূড়ান্ত নয় সিএজি রিপোর্ট। কর্ণাটকের কয়লা বন্টন দুর্নীতি মামলায় জানালো সুপ্রিম কোর্ট।
সিবিআই বিশেষ আদালতের রায় খারিজ করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ অঙ্কুর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। অঙ্কুর দা, সুপ্রিম কোর্টের তরফে এ বিষয়ে কি জানানো হয়েছে, কি নির্দেশ? যে এই যে সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তারা যে রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্টের ভিত্তিতেই কোন কাউকে অভিযুক্ত হিসেবে নির্ণয় করা যাবে না, তাদের রিপোর্টই চূড়ান্ত নয়, এটাই আজকে শুক্রবার দিন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি আসনুদ্দিন আমানুল্লাহ বেঞ্চ। ঠিক কি হয়েছিল বিষয়টা আমরা জানাবো দর্শকদের। সেটা বিষয়টা হচ্ছে গিয়ে কর্ণাটক পাওয়ার কর্পোরেশন লিমিটেড এবং কর্ণাটক ইন্ট্রা কোল মাইন্সের মধ্যে একটা চুক্তি হয়েছিল। এই চুক্তির মাধ্যমে কর্ণাটকের বেল্লারিতে যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে কয়লা সাপ্লাই এর বিষয় ছিল। এই কয়লা সাপ্লাইয়ের জন্য কয়লা ব্লক বন্টনের প্রয়োজন ছিল, কিন্তু সেই কয়লার ব্লক বন্টনেই দুর্নীতি হয়েছে বলে রিপোর্ট দিয়েছিল কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, এবং সেই রিপোর্টকে ভিত্তি করেই সিবিআই একটি তদন্ত করে এবং সেই তদন্তের ভিত্তিতে যাদের যাদের বিরুদ্ধে অভিযুক্ত হিসেবে চার্জ গঠন করে তাদের মধ্যে অন্যতম ছিল কর্ণাটক ইন্ট্রা কোল মাইন্স। তারা এবার শীর্ষ আদালতে যায় এবং শীর্ষ আদালতের আগে সিবিআই এর বিশেষ আদালতে যেহেতু তাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তাদের বিরুদ্ধে অভিযুক্ত হিসেবে চার্জ ফ্রেম করা হয়েছিল, সিবিআই সেই চার্জটি খারিজ করে দিয়েছে। সিবিআই এর কি বক্তব্য? যে সংবিধানের 151(1) এবং 151(2) ধারা অনুযায়ী সিএজি কোনো যদি এরকম রিপোর্ট দেয় তাহলে তা প্রেসিডেন্টকে বা রাজ্যপালকে দিতে পারে। প্রেসিডেন্টের ক্ষেত্রে সংসদের উপকক্ষে, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, লোকসভা এবং রাজ্যসভায় সেই রিপোর্ট করতে হবে, ক্ষেত্রে বিধানসভায় রিপোর্ট পেশ করতে হবে। সেই রিপোর্ট পেশ করার পর পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেই রিপোর্টকে স্ক্রুটিনি করবে। তারপরে যে মন্ত্রকের বিরুদ্ধে অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রক সেই বিষয়ে জবাবদিহি করবে সংসদে। তারপর সেই বিষয়টি নিয়ে কোনো তদন্ত এবং তার ভিত্তিতে কোনো পদক্ষেপ হতে পারে, কিন্তু সিএজির একটি রিপোর্টের ভিত্তিতে সিবিআই কাউকে দোষী সাব্যস্ত বা অভিযুক্ত হিসেবে নির্ণয় করে ফেলবে, এইটা কখনোই চূড়ান্ত নয়। ঠিক এই মানে আইনের ভিত্তিতেই 151 এবং 151(2) এই আইনের ভিত্তিতেই সিবিআই এর বিশেষ আদালত যে রায় দিয়েছিল তাকে খারিজ করে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে যে সিএজি রিপোর্টটি অভিযুক্ত নির্ণয়ের জন্য চূড়ান্ত নয়। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। অভিযুক্ত নির্ণয় চূড়ান্ত নয়, সিএজি রিপোর্ট। কর্ণাটকের কয়লা বন্টন দুর্নীতি মামলায় এমনটাই জানালো দেশের শীর্ষ আদালত। দেশের বিভিন্ন জায়গায় কয়লা কেলেঙ্কারি নিয়ে আদালতে বিচারাধীন রয়েছে একাধিক মামলা, এবং এই প্রথম কোনো মামলায় কয়লা সংস্থা এবং তার কর্তাদের ক্লিনচিট দিয়ে মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের বিশেষ আদালতের রায় খারিজ করল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। দেশের বিভিন্ন জায়গায় কয়লা কেলেঙ্কারি নিয়ে আদালতে বিচারাধীন রয়েছে একাধিক মামলা। এবার এই প্রথম কোনো একটি মামলায় কয়লা সংস্থা ও তার কর্তাদের ক্লিনচিট দিয়ে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। কর্ণাটকের কয়লা দুর্নীতি মামলা এমনটাই জানালো সুপ্রিম কোর্ট যে অভিযুক্ত নির্ণয়ে চূড়ান্ত নয় সিএজি রিপোর্ট। আপনাদের জানাবো দেশের বিভিন্ন জায়গায় কয়লা কেলেঙ্কারি নিয়ে আদালতে বিচারাধীন রয়েছে একাধিক মামলা। এবার এই প্রথম একটি মামলায় কয়লা সংস্থা ও তার কর্তাদের ক্লিনচিট দিয়ে মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের বিশেষ আদালতের রায় খারিজ হলো দেশের শীর্ষ আদালতে। পাশাপাশি সংস্থা ও তার কর্তা উভয়কে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে দেশের শীর্ষ আদালত তীব্র ভর্ৎসনা করেছে সিবিআইকে। দেশের বিভিন্ন জায়গায় কয়লা কেলেঙ্কারি নিয়ে আদালতে বিচারাধীন রয়েছে একাধিক মামলা। এবার এই প্রথম কোনো একটি মামলায় কয়লা সংস্থা এবং তার কর্তাদের ক্লিনচিট দিয়ে সেই মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের বিশেষ আদালতের রায় খারিজ করল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি ওই সংস্থা ও তার কর্তা উভয়কেই সমস্ত অভিযোগ থেকে মুক্ত করে সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করে সিবিআইকে।
কর্মবিরতিতে অনড় আরজি করের আন্দোলনকারী চিকিৎসকরা। দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আসল অপরাধীকে আড়াল করার চেষ্টা হচ্ছে, এমনটাই বলছেন তারা। সন্দীপ ঘোষকে কেন সাসপেন্ড করা হচ্ছে না, সন্দীপকে কেন সাসপেন্ড করছে না স্বাস্থ্য ভবন, খুনের মোটিভ এখনো পর্যন্ত আমাদের কাছে অজানা। দোষীদের দ্রুত শাস্তির দাবি আন্দোলনকারী চিকিৎসকদের। অন্যদিকে 14ই আগস্ট রাতে হামলার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল, স্বাস্থ্য পরিষেবা দিতে চাই, কিন্তু দোষীদের অবিলম্বে চিহ্নিত করতে হবে, এমনটাই দাবি জানিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। সন্দীপকে কেন সাসপেন্ড করছে না স্বাস্থ্য ভবন, এমনটাও প্রশ্ন তোলা হয়েছে। অন্যদিকে আপনারা জানেন যে আজ বেশ কয়েকটি জায়গায় সিবিআই আধিকারিকরা তল্লাশি চালায়। পর থেকে এতদিনের ঘটনাক্রম যে দিকে এগিয়েছে তাতে আজ দিনের আলোর মতো পরিষ্কার যে জাস্টিস পাওয়ার পথে কারা কারা প্রথম থেকেই বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এখনো পরোক্ষভাবে হয়ে চলেছে। 9 তারিখের পর থেকে কেটে যাওয়া প্রত্যেকটা মিনিটে আমরা অনুভব করছি যে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এবং যারা এই জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ না করলে আমাদের ন্যায় বিচার পাওয়ার দিকে আমরা এক পাও এগিয়েছি বলে আমরা মনে করছি না। ফলে স্পষ্টতই আমাদের চোখে কলকাতা পুলিশ প্রশাসন জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে ও ন্যায় বিচারকে বিলম্বিত করার পথে মূল ভূমিকা নিয়েছে। পাশাপাশি অন্যান্য খবরে নজর রাখবো। বাঘ দেখতে সুন্দরবনে যান পর্যটকরা, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা মেলে না বাঘের। তার মধ্যে আবার এই বর্ষায় বাঘের দর্শন মেলা বেশ দুষ্কর। তবে বৃষ্টির মধ্যেই পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ল টাইগার। অবশ্যই এই খবরের দিকে নজর রাখবো। পাশাপাশি আপনাদের জানাবো, ভোটে বিজেপি প্রার্থীর হয়ে যান প্রাণ লড়িয়ে দিয়েছিলেন, ভোটে জিতেও যান সেই বিজেপি প্রার্থী, অথচ দুর্দিনে পাশে থাকলো না বিজেপি। স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার ব্যবস্থা করে দিলেন পরাজিত তৃণমূল প্রার্থী। পরাজিত তৃণমূল কাউন্সিলরকে ধন্যবাদ জানাচ্ছেন বিষ্ণুপুরের সক্রিয় বিজেপি কর্মী অজয় মাঝি। পুর নির্বাচনে বিজেপির কাছে হেরে গিয়েছিলেন জেলা তৃণমূলের সহ সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি। পুরসভার 6 নম্বর ওয়ার্ডে জিতেছিলেন বিজেপি প্রার্থী শঙ্খজিৎ রায়। ভোটের সময়ে শঙ্খজিতের হয়ে প্রচার করেছিলেন সক্রিয় বিজেপি কর্মী অজয় মাঝি। জুলাই মাসে বিষ্ণুপুর থেকে বাঁকুড়া যাবার পথে দুর্ঘটনার কবলে পড়েন অজয়বাবু। কলকাতার পিজি হাসপাতালে অস্ত্রোপচারে তার ডান পা বাদ যায়। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর বাঁকুড়াতেও চিকিৎসা চলে অজয়ের। সেই সময় তার চিকিৎসার যাবতীয় ভার নেন ওয়ার্ডের পরাজিত তৃণমূল প্রার্থী দিব্যেন্দু ব্যানার্জি। ব্যবস্থা করে দেন স্বাস্থ্যসাথী কার্ডেরও। দুর্দিনে বিজেপির কাউন্সিলরকে পাশে পাননি বলে দাবি জখম অজয় মাঝির পরিবারের। চিকিৎসা ভালোই চলছে। মানে কি স্বাস্থ্যসাথীতে চলছে? হ্যাঁ। স্বাস্থ্যসাথী আগে ছিল না? না, আগে ছিল না, দাদা করে দিল, ওর নাম থাকে না। 4টে 4 দিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।